আজকে আমরা আলোচনা করব চ্যাপ্টার 9 ভ্যালুয়েশন। তো ভ্যালুয়েশন চ্যাপ্টারটা মোস্ট ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, এখান থেকে ম্যাথ আসবেই। ঠিক আছে, এখান থেকে ম্যাথ আসবেই। আর এটা সি পার্টে ম্যাথ আসবে, 100% আসবে। কোনো চ্যাপ্টার থেকে আসুক বা না আসুক, এখান থেকে ম্যাথ আসবে। তার মানে অবশ্যই নিঃসন্দেহে একটা ভালো চ্যাপ্টার এটা। আমরা প্রথমে গুডউইল ভ্যালুয়েশন নিয়ে আলোচনা করবো। তো ভ্যালুয়েশনের মধ্যে গুডউইল ভ্যালুয়েশন আছে আর শেয়ার ভ্যালুয়েশন আছে। হ্যাঁ, এই দুইটা ভ্যালুয়েশন নিয়ে আলোচনা করা হবে। তার মধ্যে গুডউইল ভ্যালুয়েশনটা দেখবো। গুডউইল ভ্যালুয়েশন আমরা ফোর্থ ইয়ারে, অনার্স ফোর্থ ইয়ারে, অর্থাৎ নিয়ার পাস্টে আমরা কিন্তু এই ম্যাথ গুলো করেছিলাম। অ্যাডভান্স কস্ট, সরি, অ্যাডভান্স অ্যাকাউন্টিং 2 তে আমরা করেছিলাম। ঠিক আছে, গুডউইল ভ্যালুয়েশন বা ভ্যালুয়েশন চ্যাপ্টারটা করেছে। তো সেখান থেকে আমরা কিন্তু পারার কথা। তো দেখেন, গুডউইল ভ্যালুয়েশন করার জন্য আমাদের কয়েকটা স্টেপ ফলো করতে হয়। স্টেপগুলো স্টেপ বাই স্টেপই ফলো করতে হবে। ঠিক আছে, আমাকে কি শোনা যাচ্ছে ক্লিয়ারলি নাকি? হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। ওকে, তাইলে স্টেপ বাই স্টেপই কিন্তু এই স্টেপ গুলো ফলো করতে হবে। তাইলে স্টেপ 1-এ আলোচনা করা হবে ক্যালকুলেশন অফ ক্যাপিটাল এমপ্লয়েড। ঠিক আছে, ক্যাপিটাল এমপ্লয়েড প্রথমে বের করব। তো ক্যাপিটাল এমপ্লয়েড কিভাবে বের করব? টোটাল অ্যাসেট থেকে কারেন্ট লাইবিলিটিস মাইনাস করব, অর্থাৎ যত প্রকার অ্যাসেট আছে সবগুলো অ্যাসেট যোগ করব। তো এর মধ্যে প্রিলিমিনারি এক্সপেন্স যদি থাকে আর যদি গুডউইল থাকে, ঠিক আছে, সেটা বাদ দিতে হবে। বাদ দিয়ে বাকি অ্যাসেট গুলো যোগ করে যোগফল থেকে কারেন্ট লাইবিলিটিস এর যোগফল মাইনাস করলে যেটি বের হবে সেটি হলো ক্যাপিটাল এমপ্লয়েড। ঠিক আছে, ক্যাপিটাল এমপ্লয়েড এর পরে পরের স্টেপ আসবে এভারেজ ক্যাপিটাল এমপ্লয়েড। তো ক্যাপিটাল এমপ্লয়েড নেব। ক্যাপিটাল এমপ্লয়েড কি, স্টেপ 1-এ যেটা পাবো সেটা। এই জন্যই বলছি স্টেপ গুলো কিন্তু অবশ্যই স্টেপ বাই স্টেপই করতে হবে। ঠিক আছে, তাইলে এই ক্যাপিটাল এমপ্লয়েড থেকে হাফ অফ কারেন্ট ইয়ার প্রফিট মাইনাস করতে হবে। হাফ অফ কারেন্ট ইয়ার প্রফিট আমরা মাইনাস করব। ঠিক আছে, তাহলে হাফ অফ কারেন্ট ইয়ার প্রফিট কি হবে? কারেন্ট ইয়ার প্রফিট প্রথমে, কারেন্ট ইয়ার মানে একাধিক বছরের প্রফিট দেওয়া থাকতে পারে, 4-5 বছরের প্রফিট দেওয়া থাকতে পারে। সেখান থেকে যেটা রানিং বছর, সেই রানিং বছরের প্রফিটটা নিতে হবে। এর সাথে অ্যাডজাস্টমেন্ট থাকে কিছু। ইনকাম ফ্রম নন ট্রেডিং ইনভেস্টমেন্ট এটা মাইনাস করতে হবে, আর ইন্টারেস্ট অন লং টার্ম লাইবিলিটিস এটা প্লাস করতে হবে। করলে যে রেজাল্টটা বের হবে সেখান থেকে ট্যাক্স মাইনাস করতে হবে। ঠিক আছে, ট্যাক্স মাইনাস করলে যে রেজাল্টটা বের হবে সেটাকেই অর্ধেক করতে হবে, সেটাকেই হাফ করতে হবে। ঠিক আছে, করে যা বের হবে সেই রেজাল্টকে আমরা কি করব? এই যে ক্যাপিটাল এমপ্লয়েড থেকে হাফ অফ কারেন্ট ইয়ার প্রফিট বাদ দিলে আমাদের এভারেজ ক্যাপিটাল এমপ্লয়েড বের হবে। ওকে, এরপরে স্টেপ নাম্বার 3-তে আমাদের আলোচনা করা হবে এভারেজ মেইনটেইনেবল প্রফিট। এভারেজ মেইনটেইনেবল প্রফিট, তাইলে এভারেজ মেইনটেইনেবল প্রফিট বের করার জন্য প্রথমে এভারেজ প্রফিট নিব। তো এভারেজ প্রফিট কিভাবে নিব? সাপোজ 5 বছরের প্রফিট দেওয়া আছে, তো 5 বছরের প্রফিট যোগ করব, 5 দিয়ে ভাগ করব, এরকম যতগুলো বছরের প্রফিট দেওয়া থাকবে সবগুলা যোগ করব, ততগুলা দিয়ে ভাগ করব। হ্যাঁ, তাহলে কি বলা আছে? সামেশন অফ অল ইয়ার্স প্রফিট ডিভাইডেড নাম্বার অফ ইয়ার বের করলে আমার এভারেজ প্রফিট বের হবে। এর সাথে অ্যাডজাস্টমেন্ট করব। অ্যাডজাস্টমেন্ট এই যে স্টেপ নাম্বার 2-তে যা যা করছি, যেটা যেভাবে করেছি সেটাই, ওই অ্যাডজাস্টমেন্ট গুলোই এখানে আসবে, প্লাস মাইনাস হবে। এভারেজ মেইনটেনেবল প্রফিট। Sustainable এরপর profit. স্টেপ 4 বের করতে হবে আমাকে, নর্মাল প্রফিট বের করতে হবে। তো নর্মাল প্রফিট কিভাবে বের করব? এভারেজ ক্যাপিটাল এমপ্লয়েড গুণন নর্মাল রেট অফ রিটার্ন। নর্মাল রেট অফ রিটার্ন কোশ্চেনে দেওয়া থাকবে। ঠিক আছে, কোশ্চেনে দেওয়া থাকবে নর্মাল রেট অফ রিটার্ন। ওকে, এরপরে স্টেপ নাম্বার 5-এ আমার সুপার প্রফিট বের করতে হবে। সুপার প্রফিট বের করার সূত্র হলো এভারেজ মেইনটেনেবল প্রফিট মাইনাস নর্মাল প্রফিট। এরপর স্টেপ 6-এ বের করতে হবে গুডউইল। গুডউইল বের করার সূত্র হলো সুপার প্রফিট গুণন পারচেস অফ ইয়ার। এখানে আবার কথা আছে, যদি
সুপার প্রফিটটা পজিটিভ হয়, পজিটিভ রেজাল্ট আসে, তাহলে আমার গুডউইল বের হবে। যদি সুপার প্রফিটটা নেগেটিভ রেজাল্টে আসে, তাহলে আমার গুডউইল বের বের করতে পারবো না। ঠিক আছে, তখন আমার সুপার প্রফিট পর্যন্তই রাখতে হবে, গুডউইল নেই। গুডউইলে লিখতে হবে যেহেতু অ্যাজ সুপার প্রফিট ইজ নেগেটিভ, সো দেয়ার ইজ নো গুডউইল। বুঝতে পারছেন? তাহলে গুডউইল ভ্যালুয়েশনে এই ছয়টা স্টেপ মুখস্থ করতে হবে। কি করতে হবে? মুখস্থ করতে হবে 6টা স্টেপ। স্টেপ বাই স্টেপ মুখস্থ করতে হবে, কোথাও কোনো ভুলে করা যাবে না। ঠিক আছে, এবার আসেন ম্যাথ ক্যালকুলেশনে যাই আমরা। তাহলে কি বলা আছে দেখেন, মিস্টার আজাদ রানস কেমিস্ট শপ, হিজ নেট অ্যাসেট অন December 31st, 2012 অ্যামাউন্টেড টু টাকা 25 lakh। আফটার পেইং এ রেন্ট অফ টাকা 25,000 per year and salary of টাকা 12 to the chemist, he earns a profit of টাকা কত? 2 lakh। His landlord, who happened to be an expert chemist, is interested in purchasing the shop. Reasonable rate of return on capital is 10%. What can Mr. Azad expect as payment for goodwill? তাহলে দেখেন, এখানে প্রফিট কত দেওয়া আছে? কত দেওয়া আছে? আমার সাথে কথা বলতে হবে, হ্যাঁ। 2 লক্ষ টাকা। 2 লক্ষ দেওয়া আছে, প্রফিট দেওয়া আছে 2 লক্ষ। এখানে প্রফিটের আগে কিছু কথা বলেছে, যে রেন্ট দেওয়া আছে, স্যালারি দেওয়া আছে, এগুলো একটু মানে আপনাকে জাস্ট পড়ার জন্য দিচ্ছে, এগুলো কোনো কাজ নেই এখানে। ঠিক আছে, তাহলে এটা কাজ নাই। হিজ ল্যান্ডলর্ড হু হ্যাপেন টু বি অ্যান এক্সপার্ট ইজ কেমিস্ট ইন দ্য পার্চেজিং অফ দিস শপ, রিজনেবল রেট অফ রিটার্ন দেওয়া আছে অন দ্য ক্যাপিটাল 10%। আচ্ছা, তাহলে এটা গুডউইল ভ্যালুয়েশন করতে বলছে, হ্যাঁ। তাহলে গুডউইল ভ্যালুয়েশন করতে হলে প্রথমে আমার কি বের করতে হবে? ক্যাপিটাল এমপ্লয়েড বের করতে ক্যাপিটাল হবে। এমপ্লয়ি। ক্যাপিটাল এমপ্লয়েড কি? কারেন্ট অ্যাসেট, সরি, টোটাল অ্যাসেট থেকে কারেন্ট লাইবিলিটিস মাইনাস করতে হবে। তো টোটাল অ্যাসেট কত আমার? 25 লাখ টাকা। 25 লাখ টাকা। কারেন্ট লাইবিলিটিস কত? কোশ্চেনে আছে কারেন্ট লাইবিলিটিস? কারেন্ট লাইবিলিটি না, নাই, প্রশ্নে নাই। নাই, তাহলে নীল, কারেন্ট লাইবিলিটিস নীল, তাহলে ক্যাপিটাল এমপ্লয়েড এটাই। ওকে, তারপরে আমার এভারেজ ক্যাপিটাল এমপ্লয়েড বের করতে হবে। তাহলে ক্যাপিটাল এমপ্লয়েড মাইনাস হাফ অফ কারেন্ট ইয়ার হাফ অফ প্রফিট। কারেন্ট ইয়ার প্রফিট। কারেন্ট ইয়ার প্রফিট কত আমার? 2 লাখ টাকা। ঠিক আছে, এখানে লং টার্ম ইনভেস্টমেন্টের ইন্টারেস্ট নাই, বা লং টার্ম লাইবিলিটিস এর কোনো ইন্টারেস্ট নাই, কোশ্চেনে নাই। এই জন্য অ্যাডজাস্টমেন্ট আসে। ট্যাক্স রেটও কোশ্চেনে বলা নাই, এই জন্য ট্যাক্স আসে নাই। শুধু হাফ অফ কারেন্ট ইয়ার প্রফিট। তাহলে 2 লাখের অর্ধেক কত? 1। তাহলে 25 থেকে 1 মাইনাস করলে কত হবে? 24। 24 লাখ। এভারেজ ক্যাপিটাল এমপ্লয়েড বের। এরপরে এভারেজ মেইনটেনেবল প্রফিট বের করতে হবে। তো এভারেজ মেইনটেনেবল প্রফিট, এখানে একটাই প্রফিট রয়েছে, তাহলে ওইটাই এভারেজ। ঠিক আছে, যদি 5টা বছর থাকতো তাহলে 5টা বছরের প্রফিট যোগ করে 5 দিয়ে ভাগ করতাম। বাট এখানে একটা বছর আছে, এভারেজ করলে ওইটা, না করলে ওইটা। ঠিক আছে, এরপর ক্যালকুলেশন অফ নর্মাল প্রফিট। নর্মাল প্রফিটের সূত্র কি? এভারেজ ক্যাপিটাল এমপ্লয়েড গুণন নর্মাল রেট অফ রিটার্ন। এভারেজ ক্যাপিটাল এমপ্লয়েড কত? 14 লাখ, সরি 24 লাখ। আর নর্মাল রেট অফ রিটার্ন এই যে 10%, তাহলে 14 লাখের 10% কত হবে? 2,40,000। এখন বের করতে হবে সুপার প্রফিট। সুপার প্রফিট, তো আমার এভারেজ মেইনটেনেবল প্রফিট কত বের হলো? 2 লাখ। ঠিক দুই আছে, লাখ প্রফিট কত বের হলো? জি। 2,40,000। তাহলে সুপার প্রফিট কত হবে? 2 লাখ থেকে 2,40,000 মাইনাস করলে 40,000 মাইনাস থাকে। গুডউইল আছে কি নাই? নেই। গুডউইল, তাহলে গুডউইল কি লিখতে হবে? গুডউইল সময় লিখতে হবে সেন্স দ্য সুপার প্রফিট ইজ নীল বা নেগেটিভ, অফিস সো অফিসে দ্য গ্যারি হ্যাজ নো। মার্কস। ঠিক আছে, এবার আসেন 2015 সালে যে অঙ্কটা আসছিল, খুব ভালো একটা অঙ্ক, ইম্পর্টেন্ট অঙ্কটা, মনোযোগ সহকারে শিখবেন। এতক্ষণ মনোযোগ আপনার যদি 90% দিয়ে থাকেন, তাহলে এখন 110% মনোযোগ দিন। ঠিক আছে, তারা কম্বলের মধ্যে শুয়ে আছেন, কম্বল থেকে উঠে প্লিজ মনোযোগ দেন। আচ্ছা, কি আছে? দ্য ফলোইং ইনফরমেশন রিলেটেড টু সুগার কর্পোরেশন। গুডউইল দেওয়া আছে 1,12,000, প্রিলিমিনারি এক্সপেন্স দেওয়া আছে 40,000, ইনভেস্টমেন্ট দেওয়া আছে 3 লাখ, ক্যাশ দেওয়া আছে 40,000, আদার ফিক্সড অ্যাসেট দেওয়া আছে 9 লাখ। 9 লাখ টাকা। তাইলে এখানে আমাদের অ্যাসেট সম্পর্কে কিছু ইনফরমেশন দেওয়া আছে, তাই না? জি। এখন এই অ্যাসেট গুলোর আবার মার্কেট ভ্যালু আছে। মার্কেট ভ্যালু অফ ইনভেস্টমেন্ট টাকা 3,60,000, অফ হুইচ টাকা 60,000 রিপ্রেজেন্ট অ্যান আইডেল ফান্ড।
তাইলে এই যে ইনভেস্টমেন্টের মার্কেট ভ্যালু হলো 3,60,000, বাট এর মধ্যে 60,000 আবার আইডেল ফান্ড রয়েছে, অলস ফান্ড। ঠিক আছে। দ্য কোম্পানির শর্ট টার্ম লাইবিলিটিস 2,40,000, শর্ট টার্ম লাইবিলিটিস মানে কারেন্ট লাইবিলিটিস, তাই না? আর লং টার্ম লোন মানে লং টার্ম ইনভেস্টমেন্ট, যেটা সরি লং টার্ম লাইবিলিটিস। লোন দেওয়া আছে 1,20,000। অ্যান্ড ডিবেঞ্চারটাও কিন্তু ঋণপত্র, এটাও লং টার্ম লোন। হ্যাঁ, এটাও কিন্তু লং টার্ম লোন। 2 লাখ টাকা দেওয়া আছে। রিজার্ভ ফান্ড দেওয়া আছে 20,000, 50,000 টাকা। নেট 50,000। নেট প্রফিট দেওয়া আছে 2010 সালে 1 লাখ টাকা, 2011 এক সালে লক্ষ টাকা। 2012 সালে। 30,000 টাকা। 70,000 টাকা। নর্মাল প্রফিট এক্সপেকটেশন অফ সিমিলার কোম্পানি ইজ 15%। 50%। ঠিক আছে, 15%। তাহলে এনআরআর 15%, এটা হলো এনআরআর। ওকে, 15%। জি। রিকোয়ারমেন্ট বলছে ক্যালকুলেট দ্য গুডউইল অফ দি কোম্পানি। তাহলে গুডউইল ক্যালকুলেশন করতে বলছে। এখন গুডউইল ক্যালকুলেশন করতে হলে 6টা স্টেপ কমপ্লিট করতে হবে, তাই না? প্রথম স্টেপ জি। কি? প্রথম স্টেপটা কি? ক্যাপিটাল এমপ্লয়ি। ক্যাপিটাল এমপ্লয়েড এর সূত্র কি? টোটাল অ্যাসেট মাইনাস কারেন্ট লাইবিলিটিস। কারেন্ট ঠিক আছে, লাইবিলিটিস। অ্যাসেট মাইনাস কারেন্ট লাইবিলিটিস। তাই টোটাল অ্যাসেট কি কি আছে? আর টোটাল অ্যাসেট গুলোকে প্রেজেন্ট ভ্যালু অফ দি অল অ্যাসেট নিতে হবে আগে। প্রেজেন্ট ভ্যালু অফ অল অ্যাসেট নিতে হবে। ঠিক আছে, যেহেতু এখানে ফিক্সড জি। অ্যাসেট আছে। ঠিক জি। আছে, ফিক্সড অ্যাসেট আছে, এই জন্য আমাকে প্রেজেন্ট ভ্যালু অফ অল অ্যাসেট নিব, বা এখানে মার্কেট ভ্যালু অফ ইনভেস্টমেন্ট দেওয়া আছে। এই সমস্ত বিষয় যখন থাকবে তখন অবশ্যই আমাদের লিখতে হবে প্রেজেন্ট ভ্যালু অফ অল অ্যাসেট। তাহলে এখানে আদার ফিক্সড অ্যাসেটস দেওয়া আছে, এটা প্রথমে নিব। নিয়ে এখান থেকে লেস করব আদার অ্যাসেটস। তাহলে ফিক্সড অ্যাসেট থেকে যখন একটা আদার অ্যাসেটস, ইনভেস্টমেন্ট আছে, ক্যাশ আছে, ঠিক আছে, এই কয়েকটা আছে। তাইলে গুডউইল 1,12,000, প্রিলিমিনারি এক্সপেন্স 40,000, ইনভেস্টমেন্ট 3 লাখ, ক্যাশ 40,000। এখন ইনভেস্টমেন্ট তো মার্কেট ভ্যালুটা ধরবো, মার্কেট ভ্যালু পরে ধরবো। এখানে এই যে ফিক্সড অ্যাসেট থেকে আদার অ্যাসেটস গুলো মাইনাস করবো আগে, এই জন্য এখানে হবে একটা রেজাল্ট বের হবে কত, 4,08,000 টাকা। এর সাথে এখন মার্কেট ভ্যালু অফ ট্রেডিং ইনভেস্টমেন্ট বের করবো। মার্কেট ভ্যালু অফ ট্রেডিং ইনভেস্টমেন্ট, তাহলে ট্রেডিং ইনভেস্টমেন্ট দেখেন, ইনভেস্টমেন্টের মার্কেট ভ্যালু কত, কত আছে? 3,60,000 টাকা। 3,60,000 টাকা থেকে ইয়া বাদ দিব আমরা, আইডল ফান্ডটা বাদ ষাট দিব। হাজার ঠিক আছে, আইডল ফান্ড বাদ দিলে কত হবে? 3 লাখ টাকা। তাইলে এটা 3 লাখ। আর একটি অ্যাসেট আছে, কি আছে? ক্যাশ আছে। ঠিক আছে, আমি শুরুতে বলছিলাম অল অ্যাসেট থেকে, সকল প্রকার অ্যাসেট থেকে কারেন্ট লায়াবিলিটিস বাদ দিলে ক্যাপিটাল এমপ্লয় হয়, বাট গুডউইল এবং প্রিলিমিনারি এক্সপেন্স যদি থাকে সেটা আসবে না। তাহলে দেখেন, গুডউইল এবং প্রিলিমিনারি এখন আর অ্যাড করবো না, তাহলে অ্যাড করবো কি? ইনভেস্টমেন্ট আর ক্যাশ, এই দুটো অ্যাড করবো। করলে কত হবে? 7,48,000 টাকা হবে। ঠিক আছে, কত হবে? 7,48,000 টাকা। এটা নেট অ্যাসেট। এখান থেকে কারেন্ট লাইবিলিটিস মাইনাস করতে হবে। তো কারেন্ট লাইবিলিটিস এর একটাই অ্যামাউন্ট আছে, সেটা হলো শর্ট টার্ম লাখ। লাইবিলিটিস। এটা মাইনাস করব। করলে আমার রেজাল্ট আসবে কত? এরপর অ্যাভারেজ ক্যাপিটাল এমপ্লয়েড বের করব। তাহলে ক্যাপিটাল এমপ্লয়েড থেকে হাফ অফ কারেন্ট ইয়ার প্রফিট বাদ দেব। কি করব? হাফ অফ কারেন্ট ইয়ার প্রফিট বাদ দিব। হুম, তাইলে অ্যাভারেজ ক্যাপিটাল এমপ্লয়েড কত থাকলো, কত বের হলো? 5,08,000 টাকা। 5,08,000 টাকা। গুড। এখান থেকে হাফ অফ কারেন্ট ইয়ার প্রফিট, কারেন্ট ইয়ার প্রফিট কোনটা ধরবো স্যার? কোনটা বলেন? 10 সাল আছে, 11 সাল আছে, 12 সাল আছে। আমি কত সালে অঙ্ক করতেছি এখানে আছে? পুরো কোশ্চেনে কত সালে অঙ্ক করতেছি সেটা বলা আছে? নাই। তাইলে সর্বশেষ যে সাল আছে, খেয়াল করে দেখেন তো, আমরা এখন কত সালে আছি? হুম? কত সালে আছে বলেন? 25 সালে না? জি স্যার। এখন আপনি কি 26 সালে কত টাকা প্রফিট করবেন এটা বের করতে পারবেন? না। না। তাহলে এখন আমার 3টা বছরের প্রফিট দেওয়া আছে, 24, 25, সরি 23, 24, 25। আমি তো 26-এ প্রফিট দিতে পারবো না, এখানে দিতে পারবো? না। তাইলে সর্বশেষ প্রফিটটা কি আমার প্রেজেন্ট হতে পারে কিনা?
জি। হুম। তাহলে এই জন্য যখন আমরা কার্নিয়াল প্রফিট নিব, যখন কোনো সাল টাল উল্লেখ থাকবে না, তাহলে সর্বশেষ যে প্রফিটটা হবে সেটাই হলো কার্নিয়াল প্রফিট। 2012 সালে 70,000 টাকা। ওকে, তাই 70,000 টাকা লিখলাম। জি। অ্যাডজাস্টমেন্ট করব, অ্যাডজাস্টমেন্ট করব। ইন্টারেস্ট, ইনভেস্টমেন্ট আছে এবং কি লোন আছে, এই জন্য আমরা অ্যাডজাস্টমেন্ট করব যখন ইনভেস্টমেন্ট এবং লোন থাকবে। একটা জিনিস খেয়াল করে দেখেন, ইনভেস্টমেন্ট এবং লোন দুইটার উপর কোনো পার্সেন্টেজ দেওয়া নাই। কত টাকা ইনভেস্টমেন্টের উপর কত টাকা ইন্টারেস্ট পাবো, বা লোনে কত টাকা ইন্টারেস্ট দিতে হবে, এটার কোনো রেট দেওয়া নাই। দেওয়া যদি না থাকে, তখন আপনি চাইলে ধরতে পারেন, না চাইলে না ধরবেন। বাট যদি ধরেন, তাহলে আপনাকে টিচার বা আপনার এক্সামিনার যে খাতা দেখবে, সে আপনাকে ভালো স্টুডেন্ট মনে করবে, ঠিক আছে, মেধাবী স্টুডেন্ট মনে করবে। তখন আপনার এই অঙ্কে যখন দেখবে 10-এর মধ্যে 10 না, তখন আপনাকে 10-এর মধ্যে 12 দিবে। ঠিক আছে, কত দিবে? 10-এর মধ্যে 12 দিবে। সম্ভব এটা? হ্যাঁ স্যার, সম্ভব। কেমনে সম্ভব বলেন তো? মার্কস তো ডিস্ট্রিবিউট করা আছে সর্বোচ্চ 10, এখানে 12 দিলে কি মানবে? অন্য এক্সামিনাররা মানবে? তাই আমার অন্যটাতে দিয়ে দিবে আর কি, দুই দুই মার্ক বাড়তি দিবে আর কি। এই তো গুড। দেখা যাচ্ছে এখানে যদি আপনাকে হলেও 10-এ 10ই দিবে, বাট আপনার প্রতি একটা পজিটিভ ধারণা থাকবে ওনার। পজিটিভ ধারণা থাকার কারণে পরের টুকটাক কিছু যদি ভুলও হয়, যেখানে 2-1 মার্ক বা 2 মার্ক কাটার কথা, সেখানেও 4 মার্কস দিয়ে দেবে। বুঝতে পারছেন? এইভাবে 10-এ 12 পাওয়া যায়। তার মানে আপনাকে যখন ইনভেস্টমেন্ট এবং লোন দেওয়া থাকবে, তখন পার্সেন্টেজ ধরে নিয়ে অ্যাডজাস্টমেন্ট করবেন। কি করবেন? পার্সেন্টেজ ধরে নিয়ে অ্যাডজাস্টমেন্ট করবেন। তাহলে এখানে আমার ইনভেস্টমেন্ট কত দেওয়া আছে? 3,60,000। 3,60,000-এর মধ্যে আইডেল ফান্ড যদি থাকে, তাহলে আইডেল ফান্ডের উপর ইন্টারেস্ট দেবো। ঠিক আছে, আর বাকি টাকাটার উপর ধরবো না, আইডেল ফান্ডের উপর ধরবো শুধু। তাহলে 60,000 টাকা আইডেল ফান্ড আছে, এর উপর 10% ইন্টারেস্ট ধরে নিব। ঠিক আছে, ধরে নিব 10% ইন্টারেস্ট। তাহলে অ্যাডজাস্টমেন্ট যখন করব, তাহলে ইন্টারেস্ট অন ইনভেস্টমেন্ট 60,000 টাকা 10%। লোন কত আছে? লোন আছে, লং টার্ম লোন আছে 1,20,000, আর ডিবেঞ্চার আছে 2 লাখ। তাহলে টোটাল কত? 3,20,000। এই 3,20,000-এর উপর 10% কত হবে? 32,000। তাহলে 6,000 মাইনাস আর 32,000 প্লাস, এটা করলে কত হবে? 26,000। তাইলে এই 70,000 থেকে 70,000-এর সাথে 26,000 যোগ করব, করলে 96,000 হবে। যখনই আমি এই ইন্টারেস্ট ধরবো, তখন আমাকে ট্যাক্স ধরতে হবে, বুঝছেন? বলা নাই, তাহলে আপনি ধরে নেবেন, ধরে নেবেন 30 থেকে 50% পর্যন্ত, সর্বনিম্ন 30, সর্বোচ্চ 50। ঠিক আছে, আপনার সুবিধা মতো ধরে নেবেন। তো আমি 50% ধরে নিচ্ছি। ঠিক আছে, ট্যাক্স রেট ধরে নিচ্ছি 50%। 96-এর 50% কত হবে? 48। তাহলে 96 থেকে 48 মাইনাস করলে 48 হবে। এটা হলো চেক করার জন্য কি করতে হবে? 2 দিয়ে ভাগ করতে হবে, তাহলে 24,000 হবে। এবার 5,08,000 থেকে 24,000 মাইনাস করলে 4,84,000। চুরাশি। এভারেজ ক্যাপিটাল এমপ্লয়েড। এখন আমার কি বের করতে হবে? এভারেজ মেইনটেনেবল প্রফিট বের করতে হবে। তাহলে এভারেজ মেইনটেনেবল প্রফিট বের করতে হলে প্রথমে কি করতে হবে? এভারেজ প্রফিট নিতে হবে। এভারেজ প্রফিট কি? এই যে 3 বছরের প্রফিট যোগ করলে কত হবে? 70,000। 2 লাখ। 2 লাখ 3 দিয়ে ভাগ করলে 66,667 টাকা হবে। এরপর অ্যাডজাস্টমেন্ট করতে হবে। অ্যাডজাস্টমেন্টে যেহেতু এখানে ক্যালকুলেশন করছি, এই জন্য আমি ইন্ডিভিজুয়ালি লিখি নাই, তবে ইন্ডিভিজুয়ালি লেখাটাও ভালো। ঠিক আছে, আর না লিখলেও চলবে। অ্যাডজাস্টমেন্টের শুধু যে, ঠিক আছে, অ্যাডজাস্টমেন্ট 26,000, তাহলে দুইটা যোগ করলে 92,667 হবে। এখান থেকে ইনকাম ট্যাক্স এখান থেকে মাইনাস করতে হবে, তাহলে 46,333। এটা ক্যালকুলেশন করলে 46,334 হবে। ঠিক আছে, এরপরে নর্মাল প্রফিট বের করবো। নর্মাল প্রফিটের সূত্র হলো এভারেজ ক্যাপিটাল এমপ্লয়েড নুন নর্মাল রেট অফ রিটার্ন। তাহলে এভারেজ ক্যাপিটাল এমপ্লয়েড কত? 4,84,000। নর্মাল রেট অফ রিটার্ন কত? 15%। 4,84,000-এর 15% কত হবে? 72,600। ওকে, এরপরে সুপার প্রফিট ক্যালকুলেশন করতে হবে। সুপার প্রফিট ক্যালকুলেশন করতে হবে। সুপার প্রফিটের সূত্র কি? এভারেজ মেইনটেনেবল প্রফিট মাইনাস নরমাল প্রফিট। প্রফিট। তাহলে কত হবে এভারেজ মেইনটেনেবল প্রফিট? 46,334। ওখানে 33 দিয়ে দিন। তাহলে এটা মাইনাস ফিগারে বের হলো। গুডউইল বের আছে না নেই? না স্যার, নাই। নাই। এখন ইনফরমেশন গুলো এখানে লিখে দেবেন।
Assume the rate of interest on investment is 10%. Assume the rate of interest on loan is 10%. Assume the rate of tax is 50%. এটা লিখে দিবেন, 50%. আপনি মনে মনে ধরছেন সেটা তো বলে দিবেন। ঠিক আছে, টিচারকে বলে দিবেন যে এটা আমি মনে মনে ধরছিলাম। ওকে, দেখেন পরে একটা ভালো একটা অঙ্ক আছে 2019 সালে এসেছিল, ভালো একটা অঙ্ক দেখেন। দ্য ইনফরমেশন গিভেন বিলো রিলেটেড টু মেঘনা লিমিটেড। তবে আমার মনে হচ্ছে যে অঙ্কটা আমি এতক্ষণ বোঝাইলাম, এই অঙ্কটা আসার সম্ভাবনা খুবই বেশি, প্রবল, 99%। ঠিক আছে, হুবাব এই অঙ্ক দিবে না। এবার কনফার্ম থাকেন যে ক্যালকুলেশন সহ আপনি মুখস্থ করে গেছেন, ওই অঙ্কটাই আসছে, যে এটার অ্যান্সার এত আমি বলে দিতে পারবো আগে থেকে, এটা করলে এই অ্যান্সার হবে সেটা না। এবার অঙ্ক একটু ঘুরাই ফিরে আসবে, চেঞ্জ হয়ে আসবে। হ্যাঁ, প্রভাব কমন পড়বে না। তবে আমি যদি নিয়ম শিখতে পারি, আমি যদি অঙ্ক বুঝে করতে পারি, তাহলে অঙ্কে অ্যান্সার আমি করতে পারবো, যতভাবে ঘুরাই দিক সমস্যা নেই। ঠিক আছে, 19 নম্বরটা দেখেন, 19 সালেরটা, সারি আচ্ছা কি ভাই, নাম্বার আমার 19? একটা কথা ছিল। আমি বলতে চাচ্ছি যে আপনার এক সাইড দিয়ে যদি প্রশ্নটা দেখা যেত তাহলে অঙ্কগুলো করতে সহজ হতো আর কি। প্রশ্ন তো আমি দেখাই উত্তরে রাখি। যাওয়া না না না, সেটা না, এই যে এখানে নিচে গিয়ে মানে আনসারের ওখানে বুঝানো, আবার প্রশ্নে যাওয়া, এটা থেকে যদি কিন্তু এক সাইড দিয়ে সমস্যা হলো কি, কর্নার মানে দিয়ে, এক হ্যাঁ সাইডে করা যায়, আমি বলি এক সাইডে করা যাবে, বাট হ্যাঁ হ্যাঁ। তখন ওই কোশ্চেনটা বোঝাতে গেলে ডিসপ্লেটা অনেক ছোট হয়ে যায় এক পাশে, আর ম্যাক্সিমাম গুলোই সবাই ফোনে দেখে তো ওইটা বুঝতে পারে না, বোঝা যায় না, তখন আরো ছোট হয়ে যায় লেখাটা। ঠিক আছে, এগুলো নিয়ে আমি অনেক এর আগে ও অনেক আচ্ছা ঠিক চেষ্টা আছে। করছি, দেখছি, বাট পজিটিভ ফিডব্যাক পাই নাই কারোর কাছ থেকে। তাইলে দ্য ইনফরমেশন গিভেন বিলো রিলেটেড টু মেঘনা লিমিটেড। ওকে, টোটাল অ্যাসেট দেওয়া আছে 70 লাখ, হুইচ ইনক্লুড দ্য ফলোইং। তাহলে এই 70 লাখের মধ্যে ইনক্লুড রয়েছে, গুডউইল আছে 6 লাখ, প্রিলিমিনারি এক্সপেন্স আছে 2 লাখ, ইনভেস্টমেন্ট আছে 15 লাখ, আর ক্যাশ আছে 2 লাখ। এখানে বলা আছে মার্কেট ভ্যালু অফ ইনভেস্টমেন্ট টাকা 18 লাখ, অফ হুইচ 3 লাখ রিপ্রেজেন্ট ফান্ড। দ্য কোম্পানির শর্ট টার্ম লাইবিলিটিস অ্যামাউন্টের টাকা 22 লাখ, এন্ড ডিবেঞ্চার টাকা 6 লাখ। দ্য ব্যালেন্স ইন কোম্পানিজ রিজার্ভ ফান্ড অ্যামাউন্ট 2,50,000। প্রফিট আর্নড বাই দ্য কোম্পানি বিফোর প্রভিশন ফর ট্যাক্সেশন ফর দি লাস্ট 3 ইয়ার্স। কত দেওয়া আছে? 9 লাখ, 20 সালে 8,50,000, 19 সালে 6,50,000। প্রভিশন ফর ট্যাক্সেশন মে বি মেড আচ্ছা, at 40%, ট্যাক্স 40%। 6,50,000। Rate of return on capital in business may be taken 12%. Find out the value of the goodwill of the company. আচ্ছা, এই অঙ্কটা আমাকে বলেন যে আমি যে এতক্ষণ বড় যে অঙ্ক বোঝাইলাম, সেই অঙ্ক থেকে ডিফারেন্স কিছু আছে? হুম? বলেন, ডিফারেন্স কিছু আছে? আছে তো ভাই, কি আছে? আগের অঙ্কগুলাতে গুডউইল ছিল না, এখানে গুডউইল দেখাচ্ছে। এলাম এতক্ষণ করা মনোযোগ সহকারে যে বুঝতে বললাম, এটা তো গুডিল ছিল না, গুডিল ছিল প্রিলিমিনারি আবার এক্সপেন্স। না না, একদম শেষের দিকে বললাম। জাস্ট ফিগারটা চেঞ্জ। রেজাল্ট যেটা বের হয়, রেজাল্ট যেটা বের হয় গুডউইল আগেরটা, দেয়ার ইজ হলো কোশ্চেনের সাথে কোনো পার্থক্য আছে কিনা। আপনি 3 নম্বর 2 নম্বর অঙ্কটা না পারলে 3 নম্বর অঙ্ক পারবেন না, এরকম কোনো সমস্যা আছে কিনা? না। না। একই না অঙ্ক? জি। চেষ্টা করবেন অবশ্যই এই অঙ্কটা, চেষ্টা করবেন। আগের অঙ্কে কোনো ট্যাক্স রেট দেওয়া ছিল না, এখানে ট্যাক্স রেট দেওয়া আছে, এতটুকু পার্থক্য। আগের অঙ্কটা সরাসরি প্রফিট দেওয়া ছিল, বাট এটা বিফোর ট্যাক্সেশন প্রফিট, তাহলে এখান থেকে ট্যাক্স বাদ দিতে হবে, 40% ট্যাক্স বাদ দিলে নেট প্রফিটটা। হ্যাঁ, এইটুক পার্থক্য। এটা এই দুটো জিনিস আমি বলে দিলাম, আর কোনো পার্থক্য নাই। ঠিক আছে, এখানে গুডউইল বের হবে 1,09,320 টাকা, অ্যান্সার দিয়ে দিছে। এখানে অ্যাজাম্পশন কিছু দিয়ে দিছে, রিজার্ভ ফান্ড যেটা আছে ওটা ইন্টারনাল ফান্ড, রেট অফ ইন্টারেস্ট 10%, আর বেজ অন 2 ইয়ার্স পারচেস অফ সুপার প্রফিট। ও গুডউইল বের করতে হয়, এটা কত বছরের পারচেস ইয়ার দেওয়া থাকে, এটা এটা দেওয়া থাকে অনেক সময়, বলে দেয় 2 বছরের পারচেস ইয়ার বলে দেয়, বা পারচেস ইয়ার 3 ইয়ার্স পারচেস বলা থাকে, এরকম বলা থাকে। আর যদি না বলা থাকে তাহলে যেটা ধরে নিবেন আপনি, 2 বছর 3 বছর যে কোনো একটা ধরে নিতে পারেন। ঠিক আছে, তো এখানে বলা নাই পারচেস ইয়ার, বলা নাই তো এখানে
3 বছর বা 2 বছর ধরে নেবেন। তো এটা মনে হয় আমি 2 বছর ধরে নিয়ে করছি। 1,09,320 টাকা হয়েছে। ওকে, তাহলে এই অঙ্কটা বুঝাইলাম না, পরে অঙ্ক আসেন। 20 সালে এসেছিল, দেখেন 20 সালে কি বলছে। 20 সালে বলছে ক্যালকুলেট দ্য অ্যামাউন্ট অফ গুডউইল এট 3 ইয়ার্স পার্সেস অফ দি লাস্ট 4 ইয়ার্স এভারেজ প্রফিট। তাহলে পার্সেস ইয়ার কত দেওয়া আছে, 3। ঠিক আছে, তাহলে এটা 3 দিয়ে গুণ করতে হবে, এখানে আর ধরে নেওয়ার কোনো অপশন নাই, যেটা বলে দিবে তখন বলে দিবে। আর 4 বছরের প্রফিট আছে। দ্য প্রফিট অ্যান্ড লসেস ফর দি লাস্ট 4 ইয়ার্স আর এস ফলো। প্রফিট দেওয়া আছে দেখেন, 2016 সালে 15,000 টাকা, এর মধ্যে 4,000 টাকা প্রফিট ফ্রম সেল অফ ল্যান্ড। তাহলে ল্যান্ড সেল করলে তো প্রফিট আসবে না, সেটা আসবে না। ঠিক আছে, একটু মানে কাঁচাই দিছে। আমার অপারেশন প্রফিট আসতে হলে ল্যান্ড সেল তো অপারেশনের মধ্যে পড়ে না, ঠিক আছে। ওইটা আহ আদার জিনিস। অপারেশন প্রফিট হলো সচরাচর যে কাজটা করলে যে কাজের জন্য প্রফিটটা আসতেছে, বারবার যে কাজটা হচ্ছে, ল্যান্ড সেল তো বারবার হয় না, কারণ প্রতিষ্ঠান তো ল্যান্ড সেলডার না। এরপরে 2017 সালে 14,000 টাকা প্রফিট আছে, ইনক্লুড লস অন সেল অফ মেশিন। এর মধ্যে প্রফিট আছে 14,000 টাকা, এর মধ্যে একটা মেশিন সেল করছে, 500 টাকা লস হয়েছে, সেটা এর মধ্যে অ্যাড আছে। তাহলে আলটিমেটলি প্রফিট কিন্তু 14,000 থেকে 14,000 এর সাথে -500 টাকা ছিল। ঠিক আছে, আলটিমেটলি এই মাইনাসটা এটার সাথে প্লাস হয়ে যাবে, কি হয়ে যাবে, প্লাস হবে। 2017 সালে প্রফিট হবে 14,500। 2018 সালে লস আছে 3,000 টাকা, ইনক্লুডিং লস বাই ফায়ার 23,000 টাকা। এখানে এই 23,000 টাকার ফায়ার ফায়ারের কারণে লস হয়ে গেছে, এই 23,000 টাকা এই 3,000 টাকার সাথে ইনক্লুডিং আছে। তার মানে কি এটা প্লাস হবে, 23,000 -3,000-এর সাথে প্লাস হবে, হলে প্রফিট হয়ে যাবে এটা আলটিমেটলি 20,000 টাকা। 19 সালে 20,000 টাকা প্রফিট, ইনক্লুডিং অ্যাবনর্মাল গেইন আছে 5,000 টাকা, তাহলে অ্যাবনর্মাল গেইনটা মাইনাস করে দিতে হবে। ঠিক আছে, আমাকে সবসময় ট্রেডিং প্রফিটটা নিতে হবে, নন ট্রেডিং প্রফিট নেওয়া যাবে না। হুম, তাইলে দেখেন এটা কি করতে বলছে, অফ দি লাস্ট 4 ইয়ার্স এভারেজ প্রফিট, এভারেজ লাস্ট 4 ইয়ারের এভারেজ প্রফিট বের করে তারপরে কি করতে হবে আমাকে, গুডউইল বের করতে হবে। তো এখানে খেয়াল করে দেখেন যে আপনি যদি ক্যাপিটাল এমপ্লয়েড বের করতে বলেন, স্টেপ 1 2 3 অনুযায়ী যদি করতে যান, ক্যাপিটাল এমপ্লয়েড বের করতে পারবেন, এখানে আছে। ক্যাপিটাল এমপ্লয়েড বের করতে হলে কি করতে হবে, অ্যাসেট থেকে কারেন্ট লায়াবিলিটিস মাইনাস করতে হবে। তো অ্যাসেটও নাই, কারেন্ট লায়াবিলিটিসও নাই, এই কোশ্চেনে আছে না স্যার। নাই, তাহলে ক্যাপিটাল এমপ্লয়েড দরকার নাই। আর ক্যাপিটাল এমপ্লয়েড যখন নাই তখন এভারেজ ক্যাপিটাল এমপ্লয়েড নাই। ঠিক আছে, এখন তাহলে কি এভারেজ মেইনটেনেবল প্রফিটে আসবে। এভারেজ মেইনটেনেবল প্রফিট গুলো কি বের করবে, তাহলে সলিউশনে প্রথমে ট্রেডিং প্রফিট বের করবো। 2016 সালের জন্য কি বলা আছে, 5,000 টাকা 15,000 টাকা প্রফিট হয়েছে, এর মধ্যে 4,000 টাকা ল্যান্ড সেলের প্রফিট ইনক্লুড আছে, তাহলে এটা বাদ দিয়ে দিব, আউট করে দিব। 14,000 টাকা প্রফিট আছে, এর মধ্যে মেশিন বিক্রি করে 5,000 টাকা লস খাইছে, এটা আছে এর মধ্যে। তাহলে লস খাইছে তার মানে কি এখানে মাইনাস হয়ে গেছিল, ওইটা এখন প্লাস করে দিব। ঠিক আছে, তাহলে 14,000 আর 500 যোগ করলে 14,500 হবে। এরপরে লস আছে 3,000, এর মধ্যে ফায়ারের মাধ্যমে লস হয়েছে 23,000, তাহলে এই 23,000 কিন্তু আবার কি করতে হবে, লস এত ইনক্লুডিং লস বাই ফায়ার। আচ্ছা, এই ফায়ার লস এটাও মাইনাস করে দিতে হবে, হ্যাঁ। আহ, আর এটা যেহেতু মাইনাসের আছে, তাহলে এটা মাইনাসের লস, লসই আছে, আর এটাও লস আছে। ফায়ার লসটাও ট্রেডিং, ফায়ার লসটাও কিন্তু ট্রেডিং প্রফিটের মধ্যে পড়ে, ঠিক আছে। ট্রেডিং প্রফিটের মধ্যে পড়ে, এই জন্য দুইটা লসে আমাদের কি কিন্তু করতে হবে, যোগ করতে হবে। তাহলে 3 আর 23 যোগ করলে কত হবে, 26। এটা ট্রেডিং লস। সব। ঠিক আছে, এরপরে 20,000 টাকা প্রফিট আছে, এর মধ্যে নর্মাল অ্যাবনর্মাল গেইন আছে 5,000 টাকা, এটা মাইনাস করে দিতে হবে, তাহলে 15,000 টাকা হলো। এখন অ্যাভারেজ প্রফিট বের করবো, কিভাবে বের করবো, 11,000 14,500 আর 26,000 মাইনাস ফিগার আছে, যেহেতু লস হয়েছে তাহলে মাইনাস করবো, যোগ করবো না কিন্তু। আর 15,000, এটা যোগ বিয়োগ করে যেটা হবে সেটাকে 4 দিয়ে ভাগ করলে আবার এভারেজ প্রফিট বের হবে 3,625 টাকা। তাহলে এভারেজ প্রফিট বের হয়ে গেল, হ্যাঁ। এখন এভারেজ প্রফিট যেহেতু আছে,
তাহলে আবার সুপার প্রফিট কিভাবে বের করবো বলে তো? সুপার প্রফিট বের করতে হলে কি করতে হয়? এভারেজ ক্যাপিটাল এমপ্লয়েড গুণন নর্মাল রেট অফ রিটার্ন না? এভারেজ ক্যাপিটাল এমপ্লয়েড আছে নাই? তাইলে সুপার প্রফিট বের করতে পারতেছে না, তার মানে এভারেজ প্রফিট থেকেই আমার গুডউইল বের করতে হবে। আর এখানে বলে দিছে এভারেজ প্রফিট থেকে গুডউইল বের করতে। তাহলে এভারেজ প্রফিটের সাথে নাম্বার অফ পার্সেস ইয়ার গুণ করলে গুডউইল বের হয়ে যাবে। তাহলে নাম্বার অফ পার্সেস ইয়ার কত? 3 না? 3। তাহলে এভারেজ প্রফিট 3625, আর 3 গুণ করলে গুডউইল বের হয়ে যাবে 10,875 টাকা। ক্লিয়ার? পরের অঙ্কটা দেখেন। নেট অ্যাসেট বিশু কর্পোরেশনের টাকা 1,07,250, প্রফিট আর্ন বাই দি কর্পোরেশন বিফোর প্রভিশন ফর ট্যাক্সেশন লাস্ট 5 ইয়ার্স। 2010 সালে 45,000, 11 সালে 48,000, 12 সালে 46,000, 13 সালে 46,000, 14 সালে 50,000, 15 সালে 17,500, বাট এটা আফটার প্রভিশন ট্যাক্স 12,750। তাহলে এটা ট্যাক্স, এটা তাহলে ট্যাক্স সহ প্রভিশন এটা করতে হবে, হ্যাঁ, করে তারপরে একবার ট্যাক্স বাদ দিতে হবে। প্রভিশন ফর ট্যাক্সেশন মে বি মেড 40%, রেট অফ রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড in similar business may be taken 12%. You are required to ascertain the value of goodwill of the business on capitalized method. তাহলে ক্যাপিটালাইজ মেথডে আমার কি করতে হবে? গুডউইল বের করতে হবে। তাহলে গুডউইল বের করতে হলে প্রথমে আমাকে কি করতে হবে? ক্যাপিটালাইজ মেথড যখন যাবে বের করতে হবে। ওই স্টেপ 1 2 3 ওইভাবে করবো না। তাহলে এভারেজ প্রফিট করবো। তাহলে এভারেজ প্রফিট কত আছে? 45, 48, 46, 46, 50। 50, 30। আর এইটা কিন্তু 17,250, আর এই যে 12,750 একসাথে যোগ হবে। যোগ করে কত হবে? 30,000 পাওয়ার কথা মনে হয় না? 30,000 হবে। তাহলে এটা যোগ করে কয়টা বছর? 6 বছর। ছয়টা, কয়টা হলো? 1 2 3 4 5 6 বছর। হ্যাঁ, কয়টা গেল? লাস্ট 5 ইয়ার্স বললো কেন? আচ্ছা, ঠিক আছে, দেখি 6 বছর হলে 6 দিয়ে ভাগ করবো। করে যেহেতু এখান থেকে ট্যাক্স বাদ দিতে হবে, এটা তো এভারেজ প্রফিট, এই জন্য এর সাথে গুণন 1 ট্যাক্স রেট দিয়ে দিয়েছে। তাহলে ট্যাক্স রেট কত? 40%, এই জন্য 1 - 0.40 দিয়ে দিয়েছে। তাহলে এটা এভারেজ করলে সরে গুণ করলে 26,500 হবে। কেটে যাবে, হ্যাঁ, এখন কিন্তু কেটে যাবে, 10 মিনিট পরে আবার জানতে পারবো। ক্যাপিটালাইজ ভ্যালু হলো এভারেজ প্রফিট থেকে নর্মাল রেট অফ রিটার্ন দ্বারা ভাগ করবো। এটা কোশ্চেনে দেওয়া আছে 12, 100 দিয়ে ভাগ। 12%। আর জি। যদি 100 না গুণ করি তাহলে এখানে 0.12 দিয়ে ভাগ করবো, তাইলে হয়ে যাবে। এখানে 100 গুণ করতে হবে না। ক্যাপিটালাইজ ভ্যালু এভারেজ প্রফিট ডিভাইডেড নর্মাল রেট অফ রিটার্ন। ঠিক আছে, এটা বের করতে পারবে, এভাবে করতে পারবেন। ঠিক আছে, এটা কিন্তু এক্সেস দেওয়া। গুডউইল হলো ক্যাপিটালাইজ ভ্যালু থেকে নেট অ্যাসেট মাইনাস করতে হবে। থেকে নেট অ্যাসেট 1,07,250, সেটা মাইনাস করলে গুডউইল বের হয়ে যাবে। ঠিক আছে, খুব ভালো।